সুধী দর্শক, আমি কবিতা দিলাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের বিশেষ পর্ব থেকে। দেখতে পাচ্ছেন আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন মাননীয় রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী। তিনি শুধু একজন রাষ্ট্রদূত নন, একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি রাষ্ট্র ও সমাজকে দেখেছেন গভীর রাজনৈতিক ও মানবিক বোধ দিয়ে। লাতিন আমেরিকায় বাংলাদেশের পরিচিতি ও উপস্থিতিকে তিনি দিয়েছেন এক নতুন মাত্রা। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ কবিতা আপা। আপনার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত এবং ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন দেখা হয় না, ভার্চুয়ালি দেখা হলো। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ আপনাকেও আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের অনেকেরই ধারণা ছিল যে আপনার পোস্টিং হবে ওয়াশিংটন ডিসি অথবা নিউ ইয়র্কে, কিন্তু আপনি দেখা গেল যে আপনি লাতিন আমেরিকায় চলে গেছেন। একটি কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল তো বটেই এটি। এবং এই যে 4 মাস ধরে আপনি সেখানে আছেন কর্মরত, এই অভিজ্ঞতায় আপনি কিভাবে এই অঞ্চলের সম্ভাবনাকে বাংলাদেশের স্বার্থে কাজে লাগাবেন, বা আপনার কাছে কেমন মনে হচ্ছে সম্ভাবনা? না, খুবই যৌক্তিক প্রশ্ন করেছেন। আমাদের সম্ভাবনা অনেক বিস্তর এবং আমার এটাই ভাল লাগে, মানে চ্যালেঞ্জ নিতে এবং এক্সপ্লোর করতে। তো সেখানে এই ল্যাটিন আমেরিকাতে, বিশেষ করে মেক্সিকো, এটিও একটি বড় দেশ, প্রায় 32টা স্টেট আছে তাদের, এবং একটা হিউজ, আমি যদি এইভাবে বলি, একটা হিউজ মার্কেট আছে। আমরা তো এতদিন একটা সিঙ্গেল মার্কেট ডেস্টিনেশন ছিল আমাদের ইউনাইটেড স্টেটস, আমাদের পণ্যের। আমি সরাসরি এই আলোচনায় চলে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। যেটা নিয়ে খুব আলোচনা চলছিল। এবং আমরা দেখেছি মিস্টার ট্রাম্পের যে নীতি এবং যে ট্যারিফ তিনি যেভাবে মানে আরোপ করছেন, হুম। 37% ট্যারিফ বাংলাদেশি প্রোডাক্টের উপরে করা হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে সেটি হয়তো কমিয়ে আনা হবে। এখনো আশা করতে চাই, কারণ এখনো অনেক লেভেলের যোগাযোগ আছে সেটি যাতে কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশের সরকারের তরফে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। তো এটা হওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের যে যুক্তরাষ্ট্র যেমন একটা বড় দেশ, একটি আমাদের পণ্যের একটা বড় বাজার, আমাদের এক্সপোর্টের প্রায় 20%, আমাদের হুম। যুক্তরাষ্ট্র, আমাদের এফডিআই যেটাকে বলি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তারও একটা প্রায় 18% অথবা 20% ইন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অথবা 18% আমাদের এক্সপোর্ট। তো এই জায়গা থেকে মেক্সিকোর সেটি হচ্ছে যে খুব বড় ভলিউম নেই। আমাদের প্রায় $645 মিলিয়ন একটা এক্সপোর্ট আছে মেক্সিকোর সাথে। কিন্তু আচ্ছা। আমার কাছে এসে যেটা মনে হয়েছে যে এটার আরো সুযোগ আছে, যেহেতু তারাও একই ভুক্তভোগী। আমরা এখন একটা সেম পেজে অবস্থান করছি। আমি ক্লাউডিয়া সিনবামের সাথে যখন প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস অফ মেক্সিকো যখন ক্রেডেনশিয়াল দিচ্ছিলাম, তখন বলছিলাম যে আমাদের তো একটু, এখন তো তোমরাও যেরকম মানে তোমাদের পণ্যের উপর যেরকম ট্যারিফ হুম। আরোপ করা হয়েছে, আমরাও কিছুটা তো, সুতরাং তোমাদের মধ্যে আমাদের একটা ভালো ব্যবসা বাণিজ্য হতে পারে এবং এটার বিস্তৃতি ঘটতে পারে। তো আমি দেখেছি যে এটার একটা বড় সুযোগ আছে, মানে আমাদের প্রোডাক্টের, আমাদের সবচেয়ে বেশি বড় দরকার এখন আমাদের এক্সপোর্ট বাড়ানো। এবং আমরা বাংলাদেশের, আপনি দেখবেন যে আমরা যে ফরেন কারেন্সির রিজার্ভ যে আমরা বলি, এবং এই রিজার্ভে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক অনেক সরকারি অনেক ধরনের মানে কমফোর্ট নিতে হয়, কিন্তু এই রিজার্ভের একটা বেশিরভাগ অংশ আমাদেরকে ব্যয় করতে হয় আমদানি মেটাতে। আমরা যে পণ্যগুলো আমদানি করি তার ব্যয়ভার নির্বাহের ক্ষেত্রে। তো সুতরাং এটা একটা বিশাল চাপ পড়ে আচ্ছা। আমাদের রিজার্ভের উপরে। যদি আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি, তাহলে ন্যাচারালি আমাদের রিজার্ভ বাড়বে, আমাদের অর্থনীতি শক্তিশালী হবে এবং আমাদের জীবন মান উন্নত হবে। সুতরাং এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে ইন্টারিম গভর্নমেন্ট সেটাকেই ফোকাস করছেন। উনি নিজেও একজন ইকোনমিস্ট, তো উনি এই বিষয়গুলো একটু ভালো বোঝেন এবং তার সেভাবে সাজিয়েছেন। তো বাংলাদেশে প্রথমবারের মতো একটা ইন্টারন্যাশনাল সামিট হয়েছে, আমরা দেখেছি, যেটা হ্যাঁ। বিডা আয়োজন করেছে। বড় বড় কোম্পানিগুলো সেখানে গিয়েছে, নানা ধরনের তারা কমিটমেন্ট করেছে। তো এবং এইটার একটা বিষয় আছে। তো আমি যেটা আপনার প্রশ্নের উত্তরে, যে হ্যাঁ, এখানে পটেনশিয়াল, আপনি যে শব্দটা ইউজ করেছেন, সম্ভাবনা, সেই সম্ভাবনাটা আছে। শুধু মেক্সিকো নয়, আরো যে কান্ট্রি গুলো আছে আমার আওতাধীন, আরো প্রায় কয়েকটা রাষ্ট্র আছে যেখানে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো বিস্তৃত হতে পারে। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করছিলেন যে ওয়াশিংটনে বা নিউ ইয়র্কে থাকার কথা, তো
আমি বাংলাদেশের সমস্যা হচ্ছে এটাও, যে এটাও একটা মুশকিল, যে যেখানে থাকার কথা সে সেখানে থাকে না, যে যেটা বলার কথা সে সেটা বলছে না। তো আমি আর এর ব্যতিক্রম নই, এই বলে আমি এখানে এই পর্যন্তই ছেড়ে দিতে চাই। আচ্ছা, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যেখানেই আছেন, আপনি আপনার যে আহ, আপনার এক্সপার্টিসটাকে আপনি, এবং খুব সুন্দরভাবে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন যে এর মধ্যেই আপনি অনেক কিছু শুরু করেছেন এবং যা কিছু হচ্ছে সেটা আপনি আপনার মতো করেই করছেন, একজন মানবাধিকার কর্মী যে আজকে একটি গুরুত্বপূর্ণ দেশে রাষ্ট্রদূত হয়ে আছে, অবস্থান করছেন, আপনার পদে আছেন। তো এই যে রূপান্তর, আপনার এই রূপান্তরের আহ পেছনে আপনার আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি কখনো ভেবেছিলেন এরকম একটা পদে আপনি আসীন হবেন, বা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলুন যে আপনি আসলে কতটা আহ এই এই সময়টা আপনি আসার এই যে যাত্রাটা, এটা কিভাবে শুরু হয়েছে আপনার, এবং এখন যেখানে আছেন সেটাতে আপনি সন্তুষ্ট কিনা? আপনি কি মনে করছেন যে আপনার জন্য এটা উপযুক্ত স্থান, আপনি আপনার কাজটা ঠিক মতো করতে পারছেন? আমার জীবনের দুইটা মানে আমি গ্লোরি আছে, আমি মনে করি দুইটা বিষয় আমার কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। একটা হলো যেমন আমি আমার খুব কম বয়সে আমি বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ অফিসে কাজ করার সুযোগ পেয়েছি। তখন আমার হুম, বয়স হবে 26 বছর বয়স, যখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে তার চেয়ে জনপ্রিয় নেত্রী বা নেতা বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নাই। এবং তিনি এটা প্রমাণও করেছেন। যেমন আমরা যদি আগের কথাও যদি বলি, মানে জনপ্রিয় এই কারণে, হুম, যখন যখন আওয়ামী লীগও ছিল, ওই জাতীয় পার্টিরাও যখন ছিল, উনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 5টা আসনে ইলেকশন করতেন, হুম, এবং 5টি আসনেই কিন্তু উনি জয়লাভ করতেন। আমরা দেখেছি শেখ হাসিনা গোপালগঞ্জ ছাড়া না জিতলে তার তো অন্যান্য জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে, সাদেক হোসেন খোকার মতো ঢাকায় সূত্রপুর কোতোয়ালিতে। হ্যাঁ, তো আমি আগের কথাই বলছি, তখন এরকম একজন জনপ্রিয় এবং যিনি দেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার, তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং আহ, আমি তাকে খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। মানে সরকার পরিচালনার ক্ষেত্রে, মানে তার যে মানে দৃষ্টিভঙ্গি, সেটাকে প্রোগ্রাম। খুব ভালোভাবে দেখার সুযোগ হয়েছে আমার। যদিও আমি খুব বড় পদে ছিলাম না, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিলাম, আমাদের সুপারভাইজার সুপারভাইজার ছিলেন প্রেস সেক্রেটারি। হ্যাঁ, তো ওনার সঙ্গে আমরা প্রেস উইং এ কাজ করতাম। আরেকটা আমার সবচেয়ে বড় আহ, মানে আমি যেটা নিয়ে মানে নিজেকে গর্ব অনুভব করতে পারি, যে একজন নোবেল লরিয়েটের মানে সারা দিয়ে আমি কাজ করছি। তো বাংলাদেশে আমাদের তো গর্ব করার খুব বেশি কিছু নাই, খুব ছোট ছোট জিনিসগুলো আছে। আমাদের স্বাধীনতা, আমাদের ভাষার সংগ্রাম, আমাদের 24-এর যে আপরাইজিং এবং যে বিজয়, এটি যেটা যুক্ত হলো তার চেয়ে, এবং আমাদের যে গ্লোবালি মানে ইন্টারন্যাশনাল একজন রেপুটেড পার্সন, মোহাম্মদ ইউনুস, তাকে ব্যাংকার অফ দ্য পুয়ার বলা হয়। তিনি মাইক্রো ক্রেডিটের পাইওনিয়ার, এই ল্যাটিন আমেরিকাতেও তিনি বেশ জনপ্রিয়। তো তার মাইক্রো ক্রেডিট এখানে বেশ বিস্তৃত। তো তার সঙ্গে কাজ করা, এটা একটা, আমি মনে করেছি যে এটা একটা, উনি যেহেতু আমাকে বলেছেন, এবং উনি উনি আমাকে যখন তার স্নেহ আমি এনজয় করি, আমি মনে করি যে ঠিক আছে, আমি একটু কাজ করে দেখি। এবং এটা খুব একটা পার্থক্য হয় না, যদিও আমি মানে সরকারের সঙ্গে কাজ করা এটা আমার নতুন নয়, আমি এর আগে কাজ করেছি যেহেতু 5 বছর চুক্তিভিত্তিক। তারপরে আমি আমার সাংবাদিকতায় ফেরত গিয়েছি, আমি প্রধানমন্ত্রী অফিস থেকেই সাংবাদিকতায় ফেরত গিয়েছি। তো আমি চাইলে সেই বেগম খালেদা জিয়া পরবর্তী যে বিশেষ সরকার ছিল, সেই সরকারের পক্ষ থেকেও আমাকে একটা আহ্বান করা হয়েছিল প্রেস উইং এ থাকার জন্য। বাট আমি মনে করেছি যে না, আমার সাংবাদিকতা পেশায় ফেরত যাওয়া উচিত, যেহেতু বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী নাই, আমাকে আর ওই গভর্নমেন্টে আমার থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি নাই। দ্বিতীয় ব্যাপারটি হলো যে কেন আপনি আমার জন্য উপযুক্ত কিনা। প্রথমত হলো যে হ্যাঁ, এটা ঠিক, অনেকে মনে করতে পারেন, এবং অনেকে এই জন্য আমি যে সমালোচিত হয়েছি, এটা বলতে দ্বিধা নাই, যে ওয়াশিংটনে ছিলাম আমি, বাংলাদেশের ইস্যুগুলো অ্যাড্রেস করতাম, সাংবাদিকতা করতাম, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা গড়ে তুলি, প্রথম বাংলাদেশ কেন্দ্রিক যে থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডম। আমি খুব সৌভাগ্যবান যে উইলিয়াম বি মাইলামের মতো একজন মেন্টর আমি পেয়েছি, যিনি তাদের প্রেসিডেন্ট, আমি সেটার এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। এখন আমি ছেড়ে দিয়েছি, এখন জন ডেনলিচ উনি আছেন, এটা পরিচালনা করছেন। তো আমরা এই যে আজকে আমার ভালো লাগে যে আমাদের এই প্রতিষ্ঠানটি মোটামুটি এখন ধরেন
ইন্টারন্যাশনাল ফান্ডের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় এটার ব্রাঞ্চ সাউথ এশিয়া সহ অন্যান্য জায়গায় কাজ করছে। তো এই যে মানে জিনিসটার কাজের সঙ্গে যে শুরুতে ছিলাম, এটা এখন দেখে আমার ভাল লাগছে যে একটা প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরি হয়েছে। ঠিক তেমনি আমরা সাউথ এশিয়া পার্সপেক্টিভসে কাজ করেছি, যে আমাদের দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে ছোট্ট ফরেন পলিসি ম্যাগাজিন, সেটাও মাইলাম, অ্যাম্বাসেডর মাইলাম ওনারা, এটি উনি এডিটর ছিলেন, আমি এক্সিকিউটিভ এডিটর, জন এখনো আছেন, এটা চালু রেখেছেন, ছোট্ট টিম। তো এই যে মানে এটা হলো মানবাধিকার, সাংবাদিকতা, এবং আমি খুব একটা ফারাক দেখি না। তবে সরকারের মধ্যে কাজ করতে গেলে কিছুটা বাইন্ডিংস থাকে। যেমন এই মুহূর্তে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলা দরকার আমি সেটা বলতে পারছি না। তো আমাকে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য আমি খুব বেশি কম্প্রোমাইজ করতে রাজি নই, এবং আমি এই শর্তেই যে আমি আমার মতটা আমার উন্মুক্ত থাকবে, এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হবে না, এবং বাংলাদেশে যদি আবারও গুম খুনের রাজ্যে পরিণত হয়, আই উইল বি দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক আউট। যে কারণ বাংলাদেশকে মানবাধিকার সমুন্নত করা, মুক্ত মতকে অবারিত করা। কিন্তু আমরা দেখেছি বিগত শেখ হাসিনা সরকারের সময় কিভাবে মানুষকে গুম খুনের মুখোমুখি হতে হয়েছে। 11 বছরের বাচ্চা থেকে শুরু করে, একটা বাচ্চা ফেসবুক পোস্ট দেওয়ার কারণে তাকে দিনের পর দিন তাকে কারাগারে থাকতে হয়েছে। তারপরে বিয়ে হয়েছে মাত্র, বাসর ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে একটা ফেসবুক পোস্টের কারণে। তো এরকম অসংখ্য, এবং সবশেষ যেটা আমাদের ছাত্ররা, আমাদের যুবকরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আপরাইজিং যেটা জুলাই আমরা বলি, সেখানে অসংখ্য মানুষকে প্রায় 2000-এর মতো জাতিসংঘের রিপোর্ট অনুসারে তারা গুলি করে মেরেছে। এখন তো সব ইন্টারন্যাশনাল কমিউনিটি আউটলেট গুলোতে আসতেছে, বিবিসিতে, সিএনএন, আপনার আল জাজিরাতে আজকেও দেখলাম যে কিভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করবার জন্য, কিভাবে মানুষকে মানে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য হেন কোনো চেষ্টা নাই, সেটা করে নাই। এবং সেই সরকারের তরফেও কিন্তু আমার প্রতি প্রপোজাল ছিল, আপনি হয়তো জানেন, আপনার সঙ্গে প্রাইভেটলি পাবলিকলি আমি বলেছি, আপনার সঙ্গে আলাপের সুযোগ হয়েছে, যে সেই সরকারের সঙ্গে থাকা, শেখ হাসিনাকে গ্লোরিফাই করা। তো এটা আমি মনে করেছি যে এটা একটা বিবেকের সাথে প্রতারণা, এবং আমি আসলে এই পদ এইটা ভেবে করি নীতিগতভাবে আপোষ করেননি আপনার জি যে জি সেটাই। তো আমরা অল অ্যালং আমি ডেমোক্রেসির জন্য আমি মনে করি যে আমার ভয়েসটি জাগ্রত ছিল মুক্ত মতের ক্ষেত্রে, এখনো আছে। এবং এখন যেভাবে মানুষ কথা বলতে পারছে, আপনি দেখবেন যে দাবির কোনো শেষ নাই। সব শ্রেণী পেশার মানুষ দাবি জানাচ্ছে, সবাই সমালোচনা করছে, সবাই এই যে মানে এক্সারসাইজ যেটা করা, এই আমার মনে হয় না যে মানে এখনো পর্যন্ত যে ফেসবুকে লেখার কারণে বা এক্সারসাইজ করার কারণে। আরেকটা হলো যে সংঘাত ছড়ানো, সেটা একটা জিনিস, যে সরকারকে ডিস্টেবিলাইজ করা এবং সহিংসতা ছড়ানো, সেটা তো অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিতে হবে। কিন্তু ওই পলাতক শ্রেণী ছাড়া এখন যারা, আপনি দেখবেন সকাল বিকাল থেকে শুরু করে প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা হচ্ছে, এবং এটা কিন্তু অবারিত। এবং সমালোচনা যে করা যাবে না তা না, এবং সমালোচনার কাজ যে হচ্ছে না সেটাও আমি বলবো না। সুতরাং এটা আপনি আমার ক্ষেত্রেও সমালোচনা করতে পারবেন। আমরা তো হিউম্যান বিং, আপনি আমার 10টার মধ্যে 5টা যদি ভালো গুণ পান, 5টা আপনি খারাপ পাইতেই পারেন। সুতরাং এইটা বাংলাদেশের এই ধরনের একটা মেন্টালিটি আছে যে আমি সবকিছুর ঊর্ধ্বে, সমালোচনাটা আমরা নিতে পারি না। এটা হলো বাংলাদেশের, বিশেষ করে প্রিভিয়াস রেজিমে আমরা দেখেছি যে আমরা খুব সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আপনি যদি এখন আমার একটা সমালোচনা করেন, এটা আমরা নিতে পারি না। তবে যেটা হয়েছে, আমরা বাইরে থাকার সুবাদে আপনাদের সেটা হয়েছে যে এটাই ডেমোক্রেসির বিউটি, যে আপনি আপনার মতের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু এই দ্বিমতটা যাতে আমার দ্বন্দ্বের রূপ না নেয়। আমি যাতে আপনার মধ্যে যাতে আমার ভিন্ডিকটিভিটি যাতে আমার মধ্যে গ্রো না করে, সেটা কিন্তু এই ডেমোক্রেসির চর্চা থাকলে এটা হয়, যেটা আমরা আমেরিকার থেকে বা বিলেত থেকে দেখেছি। একজন মানবাধিকার কর্মী, রাষ্ট্রদূত, তার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এবং 24-এর যে আমাদের যে গণ অভ্যুত্থান হলো, এখন ছাত্ররা যে আমাদেরকে দেশটাকে যে আজকের যে নতুন একটা দেশ বলবো, যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন আমাদের মুক্তভাবে আমরা সমালোচনাও করতে পারি এবং প্রত্যেকেই দাবি দাওয়া নিয়ে এগিয়ে আসছি। আমাদের বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, এখনো কি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পথে রয়েছে, নাকি রাজনৈতিক পরিবেশ এমন জায়গায় পৌঁছেছে যেখানে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে? আপনি কি মনে করেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে? না, প্রথমত হলো আমরা জাতিগতভাবে সবসময় একটু সংশয়ে থাকতে চাই, কি হচ্ছে কি হবে, এবং আমরা একটু যেমন সংশয়বাদী, তেমনি আমরা বিভিন্ন জিনিসে খালি
ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়াই, যে মানে অনেকটা আমরা খুব মানে সাদামাঠা ভাবে চিন্তা করতে পারি না। তার অনেকগুলো যৌক্তিক কারণও আছে, অনেক এনভায়রনমেন্টের কারণে। কারণ বাংলাদেশের প্রায় তিনটি নির্বাচন লুট হয়ে গিয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা জেনারেশন গড়ে উঠেছে তারা ভোট দিতে পারেনি। তো এই যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা সার্বজনীন। এটা শুধু পলিটিক্যাল পার্টির না, এটা সরকারে যারা আছেন তারা, সরকারি কর্মকর্তারা, শিক্ষক, ছাত্র, যুবক, কৃষক, সকলে। তো সুতরাং এটা থাকাটা, এই সংখ্যাটা থাকাটা অমূলক নয়, যেহেতু তিনটে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তবে আমরা তো একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছি। আমরা তো একটা শেখ হাসিনার মতো একটা প্রতাপশালী স্বৈরাচারিণীকে আমরা হটিয়েছি। আমরা তো একটা মানুষ, আমরা তো রাস্তায় রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কারাবরণ করেছি, গুম হয়েছে, খুন হয়েছে। তো এইসবের ভেতর দিয়ে যখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার সকলের ম্যান্ডেট নিয়ে হয়েছে, বিশেষ করে ছাত্র জনতা এবং পলিটিক্যাল পার্টিস। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সকলেই বলছি। এটা কিন্তু ইলেক্টেড সরকার নয়, অথবা এটা কিন্তু একটা নির্দিষ্ট টেনিয়রের জন্য এই সরকার নয়, এটা বিশেষ ব্যবস্থায় বিশেষ সরকার। এবং এই সরকারের মূল দায়িত্বটাই হচ্ছে প্রথমত হলো যে ভঙ্গুর, যে অরাজক পরিস্থিতিতে এই সরকার পেয়েছে, তাকে এই এইটাকে ট্রেকে আনা। প্রথমত এই আমাদের যে ইনস্টিটিউশন গুলো, যারা ধরেন কথার কথা নির্বাচন পরিচালনা করবে, নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন বলতে তো কিছুই ছিল না, এটা একটা আওয়ামী অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল। দুর্নীতি প্রতিরোধে কাজ করবে অ্যান্টি কারাপশন কমিশন, সেটাও তো কিছু ছিল না, তার ইয়েসম্যানরা ভরা ছিল। জুডিশিয়ারি আপনি দেখেছেন যে যেখানে মানিকের মতো লোককে বিচারপতি বলতে হয়েছে, একটা দুর্বৃত্ত। তো এই যে এই জুডিশিয়ারি বলতে কিছু ছিল না, এখন একটা জুডিশিয়ারি মানে একটা স্বাধীন জুডিশিয়ারি ব্যবস্থা তৈরি করেছে, কোয়ালিফাইড লোকদেরকে সেখানে দেওয়া হয়েছে। তো এই যে, এবং এই যে কমিশনগুলো, 11টি কমিশন, ঐক্যমত্য কমিশন, রিফর্মস কমিশন, বিভিন্ন কমিশন মিলে যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এবং তারা কারা? তারা খুবই কিন্তু নিউট্রাল, অথবা যাদের একটা ইমেজ আছে, যাদের একটা রেজুমি আছে, শুধু ইমেজও নয়, যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে দেশের বাইরে, এই ধরনের লোকদের দিয়ে প্রফেসর ইউনূস এটি করেছেন, কমিশনগুলো করেছেন, এবং ইলেকশন। কিন্তু ইলেকশনই তো আমাদের মূল, মানে এই আন্দোলনের মূলেই ছিল ইলেকশন। যদি ইলেকশন, আপনি কথার কথা, সর্বশেষ যে ইলেকশন হলো 2024-এর ফেব্রুয়ারিতে না কোনটাতে, ওই যে শেখ হাসিনা যে সিলেকশন করলো যেটা ইলেকশনের নামে, এটা যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন হইতো, এবং এটা যদি একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়ে যেত, তাহলে তো এটা প্রয়োজন পড়তো না। কাজে ইলেকশনের অধিকার হরণ হয়েছে বলেই এবং মানুষ তা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই বলেই বাংলাদেশে একটা স্বৈরতন্ত্রের উত্থান ঘটেছে, এবং শেখ হাসিনার মতো একটা শাসক প্রায় 1.5 দশক ধরে বাংলাদেশকে শাসন করেছে। সুতরাং আমি মনে করি যে আমি আশাবাদী, এবং সরকার সেই দিকেই যাচ্ছে। এবং আমি যতটুকু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চিনি, কারো কারো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, আমি সেদিকে যাই না, বাট আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যতটুকু জানি, যে উনি কিন্তু এমনিতেই একজন মানে একটা স্টেটসম্যান সুলভ, তার সারা দুনিয়া তার একটা অবস্থান আছে। তার কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে হলে পরে তার আরেক দেশের সরকার প্রধান হয়ে দেখা করতে হবে না। তার যে অবস্থান, তার যে রেপুটেশন, তিনি জাতিসংঘেও কাজ করেছেন, যেটা অ্যাডভাইজার রোলে, যখন আমরা দেখেছেন যে উনি যখন বিপদে পড়েছেন, গ্রহণযোগ্যতা ওনাকে অন করেছে, ওনার বন্ধু বান্ধবরা প্রায় 100 জন নোবেল লরিয়েট তার জন্য স্ট্যান্ড করেছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের সরকার প্রধানে পদে থেকে তাও এটা প্রলম্বিত করে, অথবা অনির্বাচিত ভেবে, তো ওনার কিন্তু হাসিল করার কিছু নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তো আমি এই জন্য আমি বিশ্বাস করি যে এই সরকার সঠিক পথেই এগোচ্ছে, এবং ইলেকশনই আমাদের এই ইনভেস্টমেন্ট বলেন, আপনি স্টেবিলিটি বলেন, মানুষ এটাই মানুষের কাছে জানতে চায় যে তোমাদের ইলেকশন কবে হবে, কবে তোমাদের নির্বাচিত সরকার ইলেকশন থেকে তোমরা কবে যাচ্ছ। সুতরাং একটা নির্বাচিত সরকার এবং একটা মানুষের ম্যান্ডেট নেওয়া সরকার, এটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবে। আবার বাংলাদেশে একটা আবার স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটবে না, সেটাও আমাদের নজরে রাখতে হবে। আবার যাতে ছাত্রছাত্রীদেরকে রক্ত দিতে না হয় তাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। সব মিলে আমি মনে করি যে, আমি আশাবাদী যে ইলেকশন আগামী বছরের, আমি আশা করছি শুরুর দিকেই ইলেকশনটা হবে। এটা 1 বছরের মধ্যে অনেক অনেক, যে যতটা আশা করেছিলাম সবাই একতাবদ্ধভাবে থাকবে, কাজ করবে, সেটি আমরা দেখতে পাচ্ছি না আর কি। জি, আমি একমত আপনার সাথে, আমার এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই যে আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, যে ছাত্ররা রক্ত দিল, এবং এই যে অসংখ্য রক্তের বিনিময়ে যে আমরা যে একটা অর্জন করলাম, সেটা আমরা দেখছি
যে এটা একটা অনৈক্যের ফাটল আমরা দেখছি। কিন্তু আমি আবার এটাও আশা রাখতে চাই যে এর মধ্যে সবাই কিন্তু এটা বোঝেন, শেষ এন্ড অফ দ্য ডে এটা রিয়েলাইজ করেন যে আমাদের মধ্যে যদি বিভাজন হয়, আমরা যদি দ্বন্দ্বে মানে জড়িয়ে পড়ি, তাহলে পরে পরাজিত শক্তিরা সুযোগ পাবে এবং তারা পথ পেতে আছে এবং তারা কিন্তু ইন্ধন যোগাচ্ছে। তো গতকালকে আমি দেখেছি প্রধান উপদেষ্টা তিনি যখন 4টা দল এবং পরবর্তীতে আরো দলগুলোর সাথে উনি মিটিং করেছেন, উনি ওনার বার্তা দিয়েছেন যে ঐক্যটা খুব জরুরি এবং আমরা এটা সবচেয়ে বেশি কারণ আমরা জোর দিতে চাই, কারণ ঐক্যের যদি ফাটল ধরা দেয় তাহলে স্বাভাবিকভাবে আমরা যে পরাজিত শক্তি ফেসিস্ট তারা মানে সামনে আসার চেষ্টা করবে এবং অলরেডি তারা শুরু করেছে। আপনি কতটা আশাবাদী এই 1 বছরে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমরা এগোতে পারিনি, কিন্তু আপনার কাছে শুনতে চাই কতটা আশাবাদী আপনি এবং কতটা দ্রুত এটা সম্ভব হবে। আমরা আসলে এই যে যে স্বপ্ন নিয়ে আমরা এই যে 24-এর অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি এবং আপনিও সক্রিয় ভূমিকা পালন করেছেন, তো আপনার আশার কথা শুনতে চাই আপনার কাছ থেকে আমি। জি, যেটা হচ্ছে অবনতির ভিতর দিয়ে কিন্তু দেশ অবনতির চূড়ান্ত পর্যায়ে দেশটা ছিল। আপনি যদি জুলাই 36-এর আগের বিষয়গুলো যদি দেখেন, মানে মানুষের অবস্থা কিরকম ছিল, গুলির পর গুলি, গুম খুন, যে কারাগারগুলো কিভাবে মানে লোকে ঠাসা ছিল। তো সেখান থেকে ধরেন মানে যখন এটা তো একটা স্বাভাবিক সরকার নয় যেটা আগে বলেছি, এবং স্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে আসে না, একটা উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে একটা মানে অরাজক পরিস্থিতি সরকার তৈরি করেছে এবং একটা ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের তখন মোডটাই কি হবে তখনও বোঝা যাচ্ছিল না সরকারে মানে কিভাবে পরিচালিত হবে। লোক সব এক রাতের মধ্যে আপনি চিন্তা করেন সব লোকগুলি পালিয়ে গিয়েছে এবং ইভেন অফিসাররা পর্যন্ত পালিয়ে গিয়েছে, তারা তাদের অফিস টফিস ছেড়ে চলে গিয়েছে। এই যে একটা ক্যাওয়াটিক সিচুয়েশনের ভিতর দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং একটা যে খুব নিমিষেই আমি এটা মনে করি না যে এই ক্যাওয়াসকে আপনি শেষ করে ফেলতে পারবেন, যেহেতু একটা ক্যাওয়াটিক সিচুয়েশনের ভেতর দিয়ে আপনি আসছেন। কিন্তু মানুষ অবশ্য দেখতে চাইবে যে গুড গভর্নেন্স আপনি দিচ্ছেন কিনা, আপনি যেটা বলছেন আমি যেটা বলছি সেটার বাস্তবায়ন হচ্ছে কিনা। কারণ এর মধ্যে সাধারণ জনগণ কিন্তু অসহিষ্ণু হয়ে উঠেছে। আমাদের তো অসহিষ্ণুতা আমরা মাত্রাটা একটু বেশি সকল ক্ষেত্রে। যেমন এই যে আমি যে বললাম যে দাবি দেওয়ার ক্ষেত্রে মানে সরকার প্রথম দিকে সরকার যে বিষয় এখনো সেটা ফেস করছে, একটা কিছু হলেই মানুষ যমুনায় দৌড়াচ্ছে, সচিবালয়ের ভেতরে প্রবেশ করে যাচ্ছে। তো সরকার যেটা করতে পারছে না সেটা হলো যে সরকার তাদের প্রতি খুব অ্যাটাকিং হতে পারছে না। অ্যাটাকিং হলে তো আপনার টিয়ার সেল নিক্ষেপ করতে হবে, তাকে গুলি করতে হবে, তখন তো আবার আমাদেরকে বলতে হবে যে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন ঘটেছে। তো সুতরাং সরকার এদিক থেকেও সরকার খুব সচেতন ভাবে ডিল করার চেষ্টা করছে। আবার অপর দিক থেকে যেটা হচ্ছে যে এখানে এই যেমন ছাত্রদের এই যে আমাদের কোমলমতি ছাত্ররা এই ব্রেন এক যে ক্রাশ হলো, তারা যে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এই সুযোগে, যে তারা এই সুযোগটায় দেখেন যে ছাত্ররা আন্দোলন করছে, এখানকার মধ্যে আবার এই ছাত্রলীগ ঢুকে পড়েছে। ঢুকে কিভাবে তারা মানে টেলিভিশনে আমরা পত্রপত্রিকার নিউজগুলোতে দেখছি যে সে জানে না, সে বলতেছে একবার বলতেছে নবম শ্রেণীতে পড়ে, আরেকবার বলে সে বাইরের থেকে আসছে। তো এরকম এই যে তারা মানে এখানে মানে সুযোগ নেয়, এই সুযোগ সন্ধানীরা, তো এই চেষ্টাগুলো তারা করছে। কিন্তু আমাকেও সেই সচেতন থাকতে হবে। আমি মনে করি যে আমার ইন্টেলিজেন্স সেটা ঠিক মতো ওয়ার্ক করতে হবে, কারা কোথায় কি করছে সে ব্যাপারে ওয়েল ব্রিফ থাকতে হবে এবং আমাকে সুশাসনের ব্যবস্থাটা রাখতে হবে। এই যে ধরেন এইটা একটা অ্যাক্সিডেন্ট, আমি এটা কেন বোঝাতে পারবো না। প্রথম বিষয়টাই হলো যে এইটা একটা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। আপনি দেখেন পটোম্যাকে নেমে গেল প্লেন ঠান্ডার মধ্যে, একটা যাত্রীও বাঁচলো না নামতে গিয়ে। তো এটা প্রথমত হলো এই যে এই বার্তাটা এটাকে ক্লিয়ার করে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং অমানবিক কাজ ঘটেছে। এবং এখানে যদি আমার এখন এসএসসি পরীক্ষা পেছাবে কি পেছাবে না এটার জন্য যদি সকাল পর্যন্ত অপেক্ষা করতে, এটা তো হইলো না। তো এই বিষয়গুলো কিন্তু আছে, এখানেও কিন্তু ঘাপটি মারা লোকজন আছে। তাকে একবার সচিব বলছে উপদেষ্টা যেগুলো আমরা দেখছি, তো এটা তো আমার সমালোচনা করতেই হবে। কেন আপনার এত সময় লাগবে কেন? সাথে সাথে বলে দিবেন এটা রাষ্ট্রীয় শোক, পরের দিন ঘোষণা করা হচ্ছে রাষ্ট্রীয় শোকের ভেতর দিয়ে আবার পরীক্ষা হয় না। কিন্তু এই বিষয়গুলো আছে, আমাদের মানবিক ব্যাপারও তো আছে, একটা মানবিক বিষয়ও আছে। সেই দ্বিতীয় ব্যাপারটা হলো এই যে
আপনি এটার উপর দিয়ে আমরা সব জায়গায় দেখি প্রশিক্ষণ বিমান এইরকম উপর এই মানে একটা আরবান এরিয়া বিল্ডিং এটার ভিতর দিয়ে এটা চলতে পারে না, তারপরে তো পুরনো বিমান, এটা একটা জবাবদিহিতা নিশ্চিত করা, এটার একটা তদন্ত কমিশন গঠন করা অ্যাক্টিভ, এবং সেটা যদি ফোর্সেসে হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ভিতর থেকে ব্যবস্থা। সুতরাং মানুষ এইগুলো দেখতে চায়, কিন্তু এই সময়টুকু তো দিতে হবে। কিন্তু সেই সময়টুকু না দিয়েই যদি আমি প্রথমত আমার যাতে আমি নিজেও যাতে কন্ট্রিবিউট করি, আমারও তো একটা দায়িত্ব বলে আছে, প্রত্যেকের একটা দায়িত্ব আছে। কারণ এই সরকারটা এখন সকলে মিলে এক ধরনের সরকার হয়েছে, কারণ একটা বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সরকার, এখানে সকলেই স্টেক হোল্ডার্স, শুধু একজন বিশেষ উপদেষ্টা এটার দায়িত্বে না, সকলেরই। সিভিল সোসাইটি বলেন, এটা তো সিভিল সোসাইটিরও একটা বড় অংশ এখানে আছে, ছাত্রদের প্রতিনিধি আছে, পলিটিক্যাল পার্টিজ আছে, পলিটিক্যাল পার্টি অবশ্য নাই বললেই চলে প্রতিনিধিত্ব, কিন্তু এই প্রতিনিধিত্ব তো এখানে আছে। তা আমি মনে করি যে এটাও ঠিক যে সরকারের ভেতরে যারা এই সুযোগ সন্ধানীদেরকে জায়গা দিতে চায় তাদেরকে চিহ্নিত করা এবং এদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া, জিরো টলারেন্স। সুতরাং আমরা এইটার ব্যাপারে আমি একটু মানে আমি আপনার সঙ্গে একমত পোষণ করি যে আমাদের সব সময় একটা অবস্থান থাকতে হবে, যে আমাকে বুঝতে হবে যে কে আমার ক্ষতি করার চেষ্টা করছে, কে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। সেটা যদি প্রশাসনের ভিতরে হয়, সেটা যদি যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে হয়, সেটার ব্যাপারে আমার মানে একদম কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে এবং নেওয়া উচিত বলে মনে করি। আপনার সাথে আমি আশায় বুক বাঁধতে চাই। আমিও একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আর সবার মতো আমাদের এই আশাটা আশা করছি পূরণ হবে। তবে অনেকক্ষণ তো দেশ নিয়ে কথা বললাম। আমরা যারা প্রবাসী থাকি, এই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক রক্ষা ও সংযোগ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এবং সম্প্রতি প্রবাসী সমাজে মতভেদ ও মেরুকরণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দূর করতে আপনি দূতাবাসের ভূমিকাকে কিভাবে দেখবেন? না, প্রথমত হ্যাঁ, আমাদের প্রবাসীদের আজকে যারা, যেটা আমি শুরুতে বলেছিলাম, আমরা যে রিজার্ভ নিয়ে খুব বাহাবা নেই, আমরা যে খুব গর্ব অনুভব করি, এটাই কিন্তু এই প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলে যারা উপার্জন করে, যেমন যে সমস্ত ভাই বোনেরা তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, আমরা বলি হাইয়েস্ট রেমিটেন্স এই কোয়ার্টারে আমরা পেয়েছি। সুতরাং এইটার যারা যোগানদাতা তাদের প্রতি আপনার প্রথমত হলো সুবিচার নিশ্চিত করতে হবে। তারা যাতে উপেক্ষিত না হন, অবহেলিত না হন, নিন্দার মুখোমুখি না হন। আপনি তাকে ফেভার করার দরকার নাই, বাট আপনি তো অ্যাটলিস্ট আপনার কাছ থেকে তারা একটা ভালো ব্যবহার আশা করতে পারে। যখন বাংলাদেশে যায়, এয়ারপোর্টে যায়, তাদের এই জিনিসগুলো এখন আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই জিনিসগুলো লাঘব হয়েছে, যে তার লাগেজ নিয়ে টানাটানি, তাকে আটকে রেখে উৎকোচ গ্রহণ করা, এই বিষয়গুলো, এটা কিন্তু এবং তাদের জন্য এই সরকার আসার সাথে সাথে একটা লাউঞ্জ এয়ারপোর্টে করেছে, সেটা একটা ভালো দিক। কিন্তু আরো অনেক যথেষ্ট করার সুযোগ রয়ে গিয়েছে এবং করা উচিত এবং করতে হবে। এবং প্রবাসীদেরকে নেগলেক্টের চোখে না দেখা, যে ওরাও বাংলাদেশে থাকে না, এখানে আসে, কেউ কেউ বলেন বাংলাদেশে থাকে না, তার এখানে রাজনীতি করার দরকার কি, এখানে আসে। তো আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন কেন কানাডাতে, আমেরিকাতে? যিনি টেলিভিশনে এটা বলছেন তার ছেলেমেয়েরা কিন্তু বাইরে পড়ে, সে কিন্তু বাইরে টাইরে থাকে, আমি নাম বলছি না। তো এইগুলি বিশেষ করে হলো কেউ কারো কারো বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে, বিশেষ করে কেউ কেউ কথা বলে একটু আলোচনায় থাকতে চায়, সেটা তো ভিতর থেকে এটা বিশ্বাস করে না, কিন্তু হ্যাঁ, বলছে এবং যে তাকে নিয়ে আলোচনা হবে, সবাই এবং আলোচনায় থাকার জন্য এটা বলছে। তো জি, তো এটা রেমিটেন্স হলো যে যোদ্ধারা, তাদেরকে হেয় হ্যাঁ, করে কথা বলাটা আমাদের যে সেটাই। 24-এর অভ্যুত্থানে বা এই আন্দোলনে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকাও জি, অনস্বীকার্য। অবশ্যই অবশ্যই, বিরাট। সেটাই আমি বলছি, সেটাই আমি কবিতাপা বলছি। আপনি দেখেন দুবাইতে, আপনি জানেন ইউএইতে কিন্তু রাজনীতি নিষিদ্ধ মিডল ইস্ট কান্ট্রিগুলোতে, কিন্তু শেখ হাসিনার পতনের দাবি করে তারা রাজপথে নেমে এসেছে, 76 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তার থোড়াই কেয়ার করেছে। তারা কিন্তু রাস্তায় নেমে এসছে, যখন দেখেছে তার ভাই গুলি খাচ্ছে, তার বোন আক্রান্ত হয়ে গিয়েছে, তারা কিন্তু নেমে এসছে। যদিও পরে প্রফেসর ইউনূস ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে সেখানে তারা এই মার্সিটা ঘোষণা করেছে, উনি নিজে ইনভলভ হয়েছেন, কথা বলেছেন। তার আগে আমরা ওয়াশিংটনে, আপনি নিশ্চয়ই জানেন, এখানকার ইউএই অ্যাম্বাসেডর, তাকে আমরা রিচ আউট করেছি। তো প্রফেসর ইউনূসের প্রতি সম্মান জানিয়ে তারা সেটি করেছে, কিন্তু সে তো করেছে। আপনি দেখেন হেন কোনো দিন নাই এই যে আন্দোলনের সময় জাতিসংঘের সামনে ডেমনস্ট্রেশন হয় নাই, হোয়াইট হাউসের সামনে হয় নাই, স্টেট ডিপার্টমেন্টে হয় নাই। আপনাদের মতো যারা কেউ কোনো কিছুতে যান না, তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এই এই ডেমনস্ট্রেশন গুলিতে অংশগ্রহণ করেছেন এবং জানান দিয়েছেন যে, সর্বস্তরে জি, জানান দিয়েছেন যে সার্বজনীন না, ছিল। জি, যে এই যে দলমত নির্বিশেষে এখানে ইভেন মানে যারা আওয়ামী পরিবারের
সাথে সংশ্লিষ্ট এরকম লোকদেরকেও আমরা দেখেছি এই ডেমনস্ট্রেশনে এসছে এবং বলছে না এনাফ ইজ এনাফ, আমরা শেখ হাসিনাকে চাই না। সুতরাং এই যে সার্বজনীন বিদেশে যখন দেশে কথা বলা যাচ্ছিল না, বাইরে থেকে সব জায়গায় ব্রিটেন, আমেরিকা, মিডল ইস্ট যেটা বললাম, অস্ট্রেলিয়া, জাপান, সব জায়গায় এক ধরনের মানে মানুষ এটা করেছে। আরেকটা জিনিস হলো যে একটা জিনিস হয়তো পাবলিকলি যেটা আসে না, যেমন জাতিসংঘে যারা কাজ করেন বা জাতিসংঘের এনটিটিতে বাংলাদেশের অনেকেই কাজ করেন, জাতিসংঘের এনটিটির মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকও পড়ে। তো ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ এবং আইএমএফ এর যারা বাংলাদেশের প্রায় শতাধিক কর্মকর্তা একটা চিঠিতে তারা সই করে জাতিসংঘ মহাসচিবকে দিয়েছেন যে আপনাকে ব্যবস্থা নিতে হবে এই যে ছাত্রদের উপর যে গুলি করা হচ্ছে। এবং তারা এটা চিন্তাও করে না যে তারা, কারণ এটা তো জাতিসংঘ তো একটা মেম্বার স্টেট বাংলাদেশে, বাংলাদেশ তো একটা মেম্বার স্টেট এবং তখন একটা সরকার আছে, কিন্তু ওই সরকারের বিরুদ্ধে শতাধিক কর্মকর্তারা তারা একই লেটারে চিঠি দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং বলছেন তারা রিজাইন করবেন, এরকমও বলেছেন অনেকে। সুতরাং এই যে এটা সামগ্রিক, এটা অনেক জায়গায় অনেক ধরনের কাজ হয়েছে। সকলে ষড়যন্ত্র খুঁজে বেড়ায়, বলে করে যে আমেরিকা বোধহয় এখানে মানে বসায় দিছে, ইয়ে করছে, মানে আসলে তো তা না। বাংলাদেশে যেরকম মানুষ রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, প্রবাসেও কিন্তু মানুষ যার যার ক্যাপাসিটি অনুযায়ী তারা সংগঠিত হয়েছে, কাজ করেছে। এবং এটা একটা সম্মিলিত বিজয় আমি বলবো। এই বিজয়টাকে মানে এই কাঙ্ক্ষিত বিজয়, কিন্তু এটা সম্মিলিত প্রয়াস, এবং এই বিজয়টাকে শেয়ার করার মানসিকতাও তৈরি করতে হবে। এটা কোনো একক গোষ্ঠী, দল, এক একজন ব্যক্তি বিশেষের বিজয়, এটা সার্বজনীন সকল পলিটিক্যাল পার্টি। এবং আপনাকে তো এটা আমার বলতে দ্বিধা নাই, বিএনপিকে তো আপনার সেই কৃতিত্ব দিতেই হবে ভাই। তারা যে দীর্ঘ 15 বছর তারা যে ভোট বঞ্চিত হলো, তাদের প্রায় 700-এরও অধিক হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী তাদের যে নেতা কর্মীরা গুম হলো, এই যে জামাতের এতগুলা যে জুডিশিয়াল কিলিং এর শিকার হলো তাদের সর্বস্তরের নেতারা, তাদের আমির থেকে শুরু করে সেক্রেটারি, তারা এগুলোর কথা ওনাদের কথা বলেন কিনা আমি জানি না, বাট তারা তো হয়েছে জুডিশিয়াল কিলিং এর শিকার। তো এই যে, এবং জামাতকে রাজনীতি নিষিদ্ধ করলো, এবং এই জামাতকেও কিন্তু বিএনপির প্ল্যাটফর্মে এসে বক্তৃতা দিতে হয়েছে। তো তখন যদি ঐক্য থাকে, আপনি যদি তখন বিএনপির মঞ্চ, বিএনপির মাইক, বিএনপির ব্যানার করতে পারেন, এখন করতে পারবেন না কেন? এখন তো সবাই মিলেই করা উচিত। তখন তো খারাপ সময় ছিল, খারাপ সময় ছিল, আপনারা সবাই এক থাকলেন, এক মঞ্চে এসে বক্তৃতা করলেন। এখন ভালো সময় হলে আবার আলাদা আলাদা হয়ে মানে দ্বিধাদ্বন্দ্বে তৈরি করতে হবে তা না। আপনার পার্থক্য, আপনার কম্পিটিশন থাকবে, হ্যাঁ আপনি বড় দল, আর একটা বড় দলের সমান হওয়া উচিত বা প্রতিনিধিত্ব হওয়া উচিত, কম্পিটিশনটা ভালো, কিন্তু এই কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতাটা হওয়া খুবই যৌক্তিক, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যাতে, এই মনোমালিন্যতা যাতে দ্বন্দ্বের না হয়, পারস্পরিক। তবে আমি এটা লিডারদের মধ্যে আমি অবশ্যই এটা দেখি না, উইথ ডিউ রেসপেক্ট। আমি দেখি যে যারা টপ লিডারশিপ আছেন, আমি বিএনপি, জামাত, প্রগ্রেসিভ পার্টি, আরো যারা আছে, মানা ভাই সহ যারা আছেন, সকলে আমরা দেখি যে তাদের মধ্যে সেটা আছে যে তারা মনে করেন যে না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এইগুলা করে, এই বিভাজন করে। ইভেন ইসলামী দলগুলো তারাও মনে করে, কারণ ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিভাজন আমরা দেখেছি, ওনারা এক হইতে পারেন না। তো এই যে এখন যে একটা সার্বজনীন ঐক্য সবগুলোর মধ্যে যে গড়ে উঠেছে, এই ঐক্যটা কিন্তু আপনি ধরে রাখেন। আপনার তো সমালোচনা করা অথবা আপনি আপনার মত প্রত্যাহার করার যথেষ্ট সুযোগ পাবেন, কিন্তু একটা জায়গায় পর্যন্ত যাতে আপনারা উপনীত হতে পারেন, যাতে আমরা এই দেশের মানুষ কি বারবার রক্ত দিবে নাকি, বারবার সাফার করবে নাকি? মানুষ শান্তি চায়, স্থিতি চায়, তার বাচ্চাটা স্কুলে গিয়ে নিরাপদে আছে সেটা চায়, তার স্বামীটা অফিস থেকে ঠিক মতো ফিরবে এটাই চায়, এবং খেয়ে পরে বাঁচতে চায়, এবং একটা গণতান্ত্রিক পরিবেশ চায় যেটা হলো মর্যাদার সাথে বাঁচতে চায়। আপনি যদি একজন, আপনি যাকে কাজ করান সকালবেলা, আপনি যদি 3 বেলা তাকে খাওয়ার দেন, আপনি যেটা পড়েন সেটাই যদি পড়তে দেন, কিন্তু তার যদি মর্যাদায় আপনি আঘাত করেন, প্রতিবার যদি তার একটা গালি দেন তার মা বাবা তুলে, তাহলে কিন্তু ওই মর্যাদার আঘাতটাকে সে দেখবে। সে 3 বেলা যে আপনি ভালো খাওয়ালেন, ভালো খাবারটা দিলেন, ওইটা আর থাকবে না। কিন্তু মর্যাদাটা খুব ইম্পর্টেন্ট, মর্যাদায় আঘাত করাটা ঠিক হবে না। আমার ছোট্ট একটা প্রশ্নটা হচ্ছে, দূতাবাসগুলোর কাজ কি? আহ শুধুই কি কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক দু দেশের সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সম্পর্কগুলোকে দেখভাল করা, নাকি যারা প্রবাসী আছেন তাদের তাদেরও যে কোনো দাবি দাওয়া আছে তাদের দেখভাল করার জন্যও কি দূতাবাসের, এটা দল মত নির্বিশেষে তাদের জন্য কি আপনারা প্রতিনিধিত্ব করছেন? না, সেটা দূতাবাসের কি? কাজ প্রথমত হচ্ছে দূতাবাস যেই দেশে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা, প্রথমত হলো বাংলাদেশের হয়ে সেখানে, এবং তাকে অ্যাসাইন করা হয়, এবং বাংলাদেশের রাষ্ট্রের তরফে নিয়োগপ্রাপ্ত দূতাবাস।
দূতাবাসের যিনি অ্যাম্বাসেডর হন তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, তার কিছু জুরিডিকশন থাকে, তার অনেক ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু বাংলাদেশের বেলায় হয় না। আমি আমেরিকান অ্যাম্বাসেডরকে দিয়ে উদাহরণ দিই। ঢাকায় যিনি আমেরিকান অ্যাম্বাসেডর তিনি কিন্তু যে কোনো প্রয়োজনে প্রেসিডেন্টকে সরাসরি রিচ আউট করতে পারেন। কিন্তু বাংলাদেশের যারা, আমি জানি না এখন বলা ঠিক হবে কিনা, তো তারপর আমি বলছি যে বাংলাদেশে ধরেন আগের সময়, ধরেন আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন ছিল এবং তখন রাষ্ট্রদূত সে তো রিপোর্ট করতে হলো ওইখানের যে আওয়ামী লীগের সভাপতি থাকবে, সাধারণ সম্পাদক থাকবে, প্রথম হলো তার প্রাথমিক রিপোর্টিং হয়, তাকে অনুষ্ঠানে ডেকে আনা, তাকে মঞ্চে বসানো, নিজে একটা মুজিব কোট পড়া, পরে বক্তৃতা, যে সংস্কৃতি তারা চালু করে গিয়েছে। এবং দিবসের তো অভাব নাই, এই জামাল দিবস, কামাল দিবস, এইগুলো তো ছিলই, ফজিলত দিবস। এই দিবস পালন করতে করতে রাষ্ট্রদূতদের মানে বছর চলে গিয়েছে। এবং আমি যেখানে আছি, যেখানেই হাত দিই, আমি যে ড্রয়ারটাকে হাত দিই, আপনি সেখানেই দেখি একটা মাথা। এটা আপনি কলমদানিতেও দেখবেন, কলম থেকে শুরু হলো, কলমদানি, কলম, স্ট্যান্ড, বই, মানে ফাইল, সব জায়গায় একটা মাথা। এই মুজিব বর্ষ, মুজিব 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 মুজিব, এই যে। তারপর হলো বই, আমার একটা রুম ভরা মানে মুজিবের জীবনী, শেখ হাসিনার এগুলো স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে। তো করছো ভাব দুই একটা ডিস্ট্রিবিউট করো, কিন্তু সেটাও নাই। তো এই জিনিসগুলো কিন্তু এদেরকে ব্যস্ত রাখা হয়েছে। আমি বলছি না যে অনেকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে করেছে, কারণ সে রাষ্ট্র যখন তাকে সাইন করে তার ঘাড়ে কয়টা মাথা, সেটা করবে না। তো তারা এগুলো অনেকে কিন্তু উপযাচক হয়ে করেছে, আর অনেকে হলো যে চাপায় দেওয়া হয়েছে বলে তারা এটা করেছে। তো প্রথমত হলো এই রাষ্ট্রদূত হচ্ছে রাষ্ট্রকে সার্ভ করার জন্য রাষ্ট্রদূত, নট আওয়ামী লীগকে সার্ভ করার বা কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করার জন্য রাষ্ট্রদূত নয়। এবং তার হলো দেশের ইমেজ প্রতিষ্ঠা করা, নেগোসিয়েশন করা, দেশের বাণিজ্য বাড়ানো, দেশের স্বার্থ সংরক্ষণ করা, উইথ মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট, সমমর্যাদা সমতার ভিত্তিতে নিজের ইন্টারেস্টকে সার্ভ করা। বিদেশে সবাই সবার ইন্টারেস্ট দেখবে, আমি যেমন বাংলাদেশের ইন্টারেস্ট দেখবো, মেক্সিকো তার ইন্টারেস্ট দেখবে। তো উভয়ের ইন্টারেস্টের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন হইতে হবে। দিস ইজ অল ডিপ্লোমেসি। এবং আরেকটা ডিপ্লোমেসিতে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষে মানুষের যোগাযোগ, সম্পর্ক স্থাপন। তাতে করে হয় কি, ব্যবসা বাণিজ্য এমনিতেই হয় যখন পিপল টু পিপল কন্ট্যাক্ট হয়। তো এই জিনিসগুলো করা। তারপরে হচ্ছে যে প্রবাসীরা, আপনি যেটা বললেন যে এইটা, কারণ এই প্রবাসীরাই তো আমাদের প্রাণ। একজন প্রবাসী যখন সে দূতাবাসে আসে, আমি তো আমার দূতাবাসের মানে ছোট পরিসরে হলে বলি যে একজন প্রবাসী আসলে আপনার দরকার নাই তাকে একটা গোলাপ দিয়ে বরণ করা, কিন্তু আপনি একটা স্মিত হাসি এসে তাকে স্বাগত জানান। আপনার বিরক্ত হওয়ার তো কোনো কারণ নাই, আপনার ভাষাভাষী একটা মানুষ আসছে, আপনার চেহারা, আপনার হাসতে অসুবিধা আছে। কিন্তু আমাদের মতো এই যে একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে যে আমি সুপেরিয়র, ও আমি তো অ্যাম্বাসেডর, বা আমি তো মানে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে হয়েছে, ও তো রাস্তা থেকে আসছে। এই ধরনের একটা মেন্টালিটি, সামন্তবাদী মেন্টালিটি, এগুলো বেশ এই সরকারের সময় আমরা দেখেছি। কিন্তু এখন আমরা দেখছি যে না, এটা সময় লাগবে। আমি বলছি না যে সব দূতাবাস, এখন অনেক দূতাবাসে গিয়ে প্রবাসীরা ধর্ণা দিচ্ছে, তার কাজ হচ্ছে না, সকালে জেলে বিকালে আসতে বলে। আবার প্রবাসীদেরও তারাও সমস্যা আছে। যেমন আমাদের মেক্সিকোতে আমরা দেখি যে তারা 30-40 লক্ষ টাকা খরচ করে তারা আমেরিকায় ঢোকার জন্য আসতেছে। ভাবা যায় 30 লক্ষ টাকা। আমি সেদিন একজনের ইন্টারভিউ নিলাম যে তুমি কিভাবে আসছো, প্রথমে সে ব্রাজিল আসতেছে, পানামা আসতেছে, এখান থেকে সে 10 মাইল হাঁটতেছে, 20 মাইল সে নৌকা দিয়ে যাচ্ছে, এভাবে করতে করতে সে মেক্সিকোতে আসলো। এসে বলতেছে আমার তো সব নিয়ে গেছে, আমার তো এরকম আমাকে নিয়ে আসছিল, তার মানে তোমার আনছে কেন? তুমি চাইছো বলেই তো আনছে, তুমি 30 লাখ টাকা দিছো কেন? ওরে দিয়ে সে বলতেছে এখন তো আর আমি দালালরে পাই না। তো তুমি তো জেনে শুনে তুমি নদীর মধ্যে ঝাঁপ দিছো, আগুনে ঝাঁপ দিছো। তো এটাও আমাদের সমস্যা আছে যে আমাদের বুঝতে হবে আমি কোথায় যাচ্ছি। এখন তো আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় খুব কড়াকড়ি, আগে কিন্তু তারা এই বর্ডারটা ব্যবহার করতে পারতো, এইভাবে তার কোন রকমে মেক্সিকোতে এনে দিত, এবং 30-40 লাখ টাকা হলে তো সে বাংলাদেশে মেলা কিছু করতে পারে। আপনারা এদেরকে এখন কি করছেন? তো এরকম এখন অবশ্য কম, বাট আমরা যেটা দায়িত্ব নিচ্ছি, যেমন আমরা যখনই শুনছি, যেমন আগে এটা মানে আমি বলতে চাই না মানে অনেক জায়গায়, বাট আমাদের অফিসে এটা বলা আছে, যদি কোনো প্রবাসী হোক সে বিপদে পড়ছে, তার টাকা খরচ করে সে আসছে, কিন্তু প্রথমত হলো তাকে আমাদের কনসুলার সার্ভিস দেওয়া। প্রথমত হলো তাকে বলা যে হ্যাঁ সে আমার বাংলাদেশি, ঠিক আছে, তার পাসপোর্ট নাই, সে বাংলাদেশে চলে যাবে, আমরা তাকে ওয়ান টাইম একটা ট্রাভেল ডকুমেন্ট করে দিচ্ছি, যে ট্রাভেল ডকুমেন্ট করে তুমি বাংলাদেশে চলে যাও, তাহলে তার যাতে এখানে যাতে জেল কারাবরণ করতে না হয়। অনেক সময় আমরা তার জিম্মাদার হয়ে নিয়ে আসতেছি, কিন্তু এই জিনিসগুলো, এইটার মধ্যে একটা গ্যাং কাজ করে, এই হিউম্যান ট্রাফিকিং এর।
এবং আমি খুব কড়া বার্তা দিয়েছি, বাংলাদেশেরও কেউ কেউ আছেন আমার এই অনুষ্ঠানটা যদি দেখে থাকেন, আমি এই ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স। কেউ যদি মনে করেন যে মানুষ নিয়ে আসবেন টাকার বিনিময়ে আর পাচার করবেন, এটা কিন্তু হতে আমরা দিব না। তো সুতরাং এইটা আমরা আমরা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও কাজ করছি, আপনি জানেন মেক্সিকোর খুব ঘনিষ্ঠভাবে এফবিআই এবং তারা কাজ করে মেক্সিকান গভর্নমেন্টের সাথে। আমি নিজেও ইচ্ছাকৃতভাবেও তাদের সাথে ইনভলভ হয়েছে যে এই চেনটাকে আমার ধরতে হবে এবং এটাকে বন্ধ করতে হবে, কারণ আমরা দেখেছি কিভাবে মানবেতর জীবন যাপন করছে, সে নিজে বমি করে সেই বমিটা খাচ্ছে, চিন্তা করা যায় কি বিভৎস, অথচ 30-40 লক্ষ টাকা তাদের কাছ থেকে নিচ্ছে। তো এইটার পেছনে যারা আছে, যদি বাংলাদেশিরা মানে তাদের কানে এটা যদি পৌঁছায়, আমরা কিন্তু এটার ব্যাপারে জিরো টলারেন্স থাকবো, তাদেরকে শাস্তি পেতেই হবে যারা এগুলো এই হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে যারা যুক্ত। আর বাংলাদেশিদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সবসময় আমি বলি যে আপনারা যেমন সেদিন একজন আসছে, সে মিডল ইস্টে থাকে, সে দুবাইতে থাকে, তার দুবাইয়ের রেসিডেন্স কার্ড আছে, ওইখান থেকে সে আসছে আমেরিকা যাবার আশায়, তাও সে জানে এখন বর্ডার টর্ডার সব লক, এখন তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন কিছু ঢুকতে পারছে, এখন তো কোনো লোক ঢুকতে পারছে না। তো এই যে জিনিসগুলো তারা মানে তুমি এইটাতেই সন্তুষ্ট থাকো, তোমার দরকার কি এত টাকা খরচ করবো, ওই টাকাটা তুমি ওখানে লগ্নি করলে তুমি এর চেয়ে বেশি ইনকাম করতে পারো। আর এখন তো আমেরিকাও তো সহজ না ইলিগেল ইমিগ্রেন্টদের জন্য, গ্রিন কার্ডধারীদের তো পর্যন্ত ধরে ধরে পাঠাচ্ছে যদি তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে। সুতরাং এটাও সকলের বোঝা উচিত, প্রবাসীদেরও বোঝা উচিত যে আমাদের একটা মাত্রা জ্ঞান থাকা দরকার, যে আমরা সবসময় যে যদি আমরা দূতাবাসের দোষারোপ করি, এটা যেমন ঠিক না, আবার দূতাবাসেরও গাফিলতি আছে অনেক ক্ষেত্রে, সবাইকে তারা সমান মনে করে, একজন হয়তো ভালো প্রয়োজনে গেছে, সে হয়তো তাকে মনে করছে সে বোধহয় ওই পথের যাত্রী, এটা না। সেটাই কবিতা। খুব মূল্যবান একটা কথা প্রসঙ্গ আপনি তুলে ধরলেন, যেটা নিয়ে আমরা মনে করি যে ও এসেছে, আমি কেন আসতে পারবো না। আমেরিকা হচ্ছে স্বপ্নের দেশ, সোনার হরিণ, আমাদের ওখানে পৌঁছাতে হবে, ওরা ইচ্ছাকৃত ভাবে করছে। কিন্তু দিন যে এখন বদলে গেছে, সেই সুযোগ, সমান সুযোগটা যে এখন নেই, সেই কথাটা বোঝার মতো ক্ষমতা এখন অনেক বাঙালিরই নেই। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমার ধারণা যে আমাদের দেশি ভাই বোনেরা এটা দেখবেন এবং তাদের সন্তানদেরকে এদেশে পাঠানোর ব্যাপারে এই ঝুঁকিটা তারা না নেবেন। কিন্তু এখানে কিন্তু বৈধভাবে আসার সুযোগ আছে এখনো কবিতা, আমি বলে রাখি, আমেরিকাতেও এখনো আজ পর্যন্ত স্কিল যদি হয়, এবং অনেকগুলো তাদের অপশন আছে এখানে আসার জন্য, এবং এই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু স্কিল ওয়ার্কারদের উপর গুরুত্ব দিচ্ছে। তো আমরা যাতে আমাদের কিছু এক্সপার্টিজ আমরা ডেভেলপ করি, আইটি সেক্টরই হোক, অন্যান্য প্রফেশনে হোক, আসার সুযোগ কিন্তু বন্ধ হয় নাই। কিন্তু একদম আমার কোনো কিছু জানা নাই, আমি শুধু এই যে একটা নাটক দেখছিলাম ছোটবেলা, টাকা দেন দুবাই যাবো, টাকা দেন দুবাই যাবো, এটা করতে হবে না। আপনাকে আমার কিছু না কিছু তো আমাকে জানতে হবে, এবং আমি মনে করি, এবং আমাদের যারা আমেরিকাতে আছেন তারাও কিছু নিগোসিয়েট করতে পারেন এই সমস্ত কোম্পানিগুলোর সাথে, যে তোমরা আমাদের জন্য একটা পার্সেন্টেজ রাখো, আমাদের লোকজনকে আনো। আমি এখানে করছি, যদিও এখানে তাদের নিজস্বই অনেক লেবার আছে, তারপরে আমরা বলছি যে তোমরা একটা ইন্ডাস্ট্রি করো, এখানে একটা গার্মেন্টস করো, লোকজন আনো, আমরা সেদিকে যাচ্ছি। কিন্তু মুশকিল হলো মানুষ মেক্সিকোতে আসতে চায় আমেরিকাতে যাওয়ার জন্য, এটা হয়ে যায় প্রবলেম। যদি কেবল মেক্সিকোতে আসতো এবং করতো, তাহলে মানে, এবং যারা কৃষিকাজে এক্সপার্ট, তারা কৃষিকাজের জন্য ভিসা নিয়ে এসে তারা আবার কৃষিকাজ করতে চাইবেন না, এটাই হচ্ছে সমস্যা আমাদের। ধন্যবাদ আপা, আপনাকে অনেক। হ্যাঁ, না, খুব ভালো লাগলো কথা বলে, আপনার সাথে অনেক বিষয়ে জানলাম। আপনি এক মানবাধিকারের একজন ফ্রন্ট লাইনার, আপনি খুব, আপনার কণ্ঠস্বর আমরা চারিদিকে শুনেছি। সেটার সূত্র ধরেই আজকে আপনি রাষ্ট্রদূত, একটি দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন, আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আমার শেষ প্রশ্ন এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজ থেকে 10 বছর পর বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান এবং সেটি হবার সম্ভাবনা আছে কিনা? আমি মনে করি প্রথমত আমি আপা মানে ওই যে স্বপ্ন দেখার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমি মানে বাস্তব এবং বর্তমানকে আমি বেশি গুরুত্ব দিই, আর অবশ্যই আমাদের একটা লক্ষ্য থাকতে হয়। তো আমি লক্ষ্য স্থির করতে চাই, এবং বাংলাদেশে যেহেতু আমি মনে করি যে অনেকে বাংলাদেশ নিয়ে হতাশা প্রকাশ করেন, যে এই দেশ, যেমন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, এখন আমাদের এক কলিগ আছেন, এখন তিনি সিনিয়র সচিব, তিনি মাঝে মধ্যে প্রায় ফোন করে বলতেন যে কোনটা আগে হবে ভাই, শেখ হাসিনা আগে হবে যাবে না কিয়ামত আগে হবে। মানে এইরকম একটা ধারণার মধ্যে ছিল যে শেখ হাসিনা একটা মহিরুহ শক্তি, বিশেষ বিশেষ দেশের তার সাপোর্ট আছে এবং সে থাকতে পারবে, তাকে কেউ সরাতে পারবে না।
তো বাংলাদেশের সেই বাংলাদেশ যেহেতু তার অধিকারের প্রশ্ন, আমরা শুধু 24 নয় আগেও দেখেছি যে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ খুব ফার্টাইল, উর্বর, একটু সময় লাগে, একটু দীর্ঘ হয়। তো আমি মনে করি যে বাংলাদেশের, আপনি যেটি বললেন এক কথায়, আমি আশাবাদী মানুষ যে বাংলাদেশের যে এখন একটা গ্লোবাল মানে যে পার্সপেক্টিভস এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশ প্রতিযোগিতা করে টিকে থাকতে সক্ষম, তার সব ধরনের মেধা, প্রজ্ঞা, এক্সপার্টিস, সেই বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো কারণ নাই। আমাদের ইয়াং জেনারেশন আপনি দেখেন ঘরে বসে তারা আউটসোর্সিং এর মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করছে একটা ল্যাপটপ দিয়ে। তো এই দেশে আমি মনে করি যে তারা, এবং ইয়াংরা বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মরা, এক হলে তারা তাদের অধিকারের বিষয়ে সচেতন এবং তারা অর্থনৈতিক মুক্তি চায়। অর্থনৈতিক মুক্তিটা খুব ইম্পর্টেন্ট যদি তার সেই মানে তার যদি স্বনির্ভর হতে হয়। তো আমি মনে করি বাংলাদেশের এবং জিওপলিটিক্যালি বাংলাদেশের যে অবস্থান এবং আন্তর্জাতিক সমীকরণেও বাংলাদেশ একটা খুব ভালো জায়গায় অবস্থান করছে। কিন্তু আমাদের একটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি যে আমাদের জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্টে যদি আমরা সকলেই এক হয়ে যেতে পারি, এই বাংলাদেশকে আর কেউ ঠেকে রাখতে পারবে না। বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। আজকে বাংলাদেশে মানুষ কাজ করার জন্য গিয়ে সাগর পথে প্রাণ হারাচ্ছে, বাংলাদেশে মানুষ ছুটে আসবে কাজ করার জন্য, তার দেশে রেমিটেন্স প্রেরণ করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর দেশের জন্য কাজ করে যান। আপনাকে আরো উচ্চ আসনে দেখতে চাই, দেশকে আপনি প্রতিনিধিত্ব করবেন সেরকমই দেখতে চাই, দেশ যেন উজ্জ্বল হয় সেই আশা নিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ কবিতা।